হ্যালো এভরিওয়ান, এমএস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো পরপর দুদিন দুটো ভিডিও দিয়েছি, তাতে সবাই ভাবছো আমি বোধহয় কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি ভিডিও করছি সবার সাথে এখন। তো বিষয়টা সেটা না, যাই হোক বলছি সবই তোমাদেরকে আস্তে আস্তে। ফার্স্টে বলবো রুনাদির ভিডিও থেকে কিছু কথা। রুনাদি ভিডিওর ফার্স্টে বলছে যে পাপড়ির গয়নার কোয়ালিটি নিয়ে আমি নাকি গ্রুপের মধ্যে এমন কিছু বলে রেখেছি, যার জন্য ঘোড়া সেই কথাগুলো বলে দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে ছুটেছিলাম পাপড়ির বাড়িতে। করতে পারো তুমি তোমার মতো কাজ, অসুবিধা নেই, মা পুজো দিচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, তো তোমরা ভাবছো অনেকেই, আর ওদিকে রুনাদিও বললো ভিডিওতে যে আমি নাকি গ্রুপের মধ্যে পাপড়ির গয়না নিয়ে গয়নার কোয়ালিটি নিয়ে এত বাজে কথা বলে রেখেছি, যার জন্য নাকি আমাকে পাপড়ির বাড়িতে যেতে হয়েছে, পাপড়ির সাথে সব কিছু মিটমাট করতে হয়েছে। তো রুনাদি তোমাকে বলি, গ্রুপের মধ্যে কোথাও কখনো কোনো দিনও কোনো গ্রুপের বাইরে বলো গ্রুপের ভেতরে বলো কোনো দিন কখনো কোনো মানুষের কাছে আমি আমার বৌমার গয়নার কোয়ালিটি নিয়ে কোনো দিনও কোনো খারাপ কথা বলিনি। হ্যাঁ, এইটা বলেছিলাম যে ওর গয়নার দাম মানে বাজেটটা একটু বেশি, দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি দেয়, কিন্তু দামটা একটু বেশি লেগেছে, এই কথাটা আমি গ্রুপের মধ্যে বলেছিলাম। তো এখানে কোথায় ওর গয়নার নিন্দা করা হলো বলো? আমি কখনোই করিনি। এমনকি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখনই যে আমাকে গোল্ড জুয়েলারির কথা কেনার কথা বলেছে বা কোথায় ভালো পাবো বা কিছু বলেছে, আমি সবসময় কিন্তু পাপড়ির গয়নাটাই তাদেরকে সাজেস্ট করেছি, ঠিক আছে? আর সেটা তো মানে সেইটা আমি গ্রুপেও সবসময় বলতাম, গ্রুপের ভেতরেও আমার সেখানে ছিল, আমি যারা যারা গ্রুপে ছিল তাদেরকেও সবসময় বলেছি যে দেখ পাপড়ির কাছ থেকে এটা নিয়েছি, পাপড়ির কাছ থেকে ওটা নিয়েছি, সেটা নিয়েছি, তোরাও নিতে পারিস, খুব ভালো। তো সবসময় ওর গয়নার কিন্তু প্রশংসাই করেছি, আমি কখনো দুর্নাম করিনি, ঠিক আছে? তো এই বিষয়টা তোমার কাছে আমি ক্লিয়ার করলাম। আর মাসি ওই যে যে বউটাকে রেখেছিল আমার মা কাজের জন্য, তো ওনাকে 4-5 দিন পর কিভাবে ছাড়ি দিলাম, এরকম হয় নাকি? 400-500 টাকা দিয়ে ছাড়ি দেওয়া যায় নাকি? আগের থেকে কথা বলা ছিল নাকি? নাকি হঠাৎ করে এরকমভাবে ছাড়ানো যায় নাকি 1 মাস হওয়ার আগেই? তো এই নিয়েও তুমি দেখলাম একটা কথা বলেছো। তো সেটা কিন্তু ওই যাকে বাড়িতে ঠিক করা হয়েছিল, যে মহিলাকে, ভদ্র মহিলাকে, ওনার সাথে আমার কথা হয়েই ছিল যে আমার বাড়িতে যিনি কাজ করেন তিনি খুব অসুস্থ, তো সে যতদিন না সুস্থ হচ্ছে ততদিনের জন্যই তোমাকে রাখছি, আমি কিন্তু সারা মাসের জন্য রাখবো না। তো তখন বলেছিল যে ঠিক আছে, তাহলে আমি কিছুদিন করি, যতদিন নাই হয়। এলাম হ্যাঁ। তারপরে উনি 5 দিন কাজ করেছে, সেই হিসাবে আমি বলেই নিয়েছিলাম যে তোমার পার ডে কিন্তু আমি, যেহেতু আমি মাসিকে বর্ণা মাসিকে 3000 টাকা দিই, মানে প্রতিদিন 100 টাকা করে হচ্ছে, তো আমি সেই হিসাব করেই ওই ওনাকে বলেছিলাম 5 দিন কাজ করলে 500 টাকা, 4 দিন করলে 400, 7 দিন করলে 700। তো উনি 5 দিন কাজ করেছিল, আমি 500 টাকা দিয়েছিলাম। আর কাজ শেষের দিনকে আমাকে বলছিল যে আমি থেকে গেলে হয় না, আমি রেখে রাখলে, তোমাকে বলা হয়নি জানো, মা বলছিল যে আমি থাকলে হয় না, আমার কিন্তু করার খুব ইচ্ছা, আমাকে বলছিল। তো যাই হোক, আমি কিন্তু তখন বললাম যে দেখো তোমার নাম্বারটা আমাকে দাও, আমি নিয়ে রাখি, আমার নাম্বারটাও তুমি নিয়ে রাখো। মাসি তো মাসে মাসেই হসপিটালে ভর্তি হয়, 2 দিন পর পরই হসপিটালে ভর্তি হয় গ্যাস নেওয়ার জন্য, এবার 2 দিন পর পরই আমাকে এই সমস্যায় পড়তে হবে। তো তখন আমি তোমাকে ডাকবো, তখন করে দিয়ে যাবে, এরকম পার ডে টাকা পার ডে দিয়ে দেবো। তখন বললো যে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওটা পার্মানেন্টলি ওনাকে আমি রাখতে পারবো না, কারণ মাসি ব্যাপারটা বোঝোই, এত বছর পর আমি মাসিকে ফিরে পেয়েছি, সেই কোন ছোটোবেলায় মাসির কাজ দেখতাম, কিন্তু তখন তো অত বুঝতাম না যে মাসি এত ভালো কাজ করে বা কিছু, সেটা আমার মা বুঝতো, মায়ের সংসারে করতো। আমি তো তখন ছোট ছিলাম, তখন তো বুঝতাম না যে মাসি এত ভালো কাজ করে, সেটা আমার নিজের সংসার হওয়ার পর বুঝতে পেরেছি জিনিসটা, যে কোথায় মাসির হাতের কাজ আর কোথায় সারা দুনিয়ার বিশ্বের লোকের হাতের কাজ। আমি তো বলবো আমি আমার জীবনে কোনোদিনও মাসির মতো হাতের কাজ আমার চোখে অন্তত কাউকে দেখিনি। তো ওনাকে আর কোনো মতেই আমি হারাতে চাই না, সেই কারণেই কিন্তু কিছুদিনের জন্যই রেখেছিলাম ওনাকে, ঠিক আছে? তো তোমার এই দুটো কথা ক্লিয়ার করলাম। আর হচ্ছে ছানার তরকারিতে কালো জিরে দেয় নাকি? এ বাবা, গোটা জিরে দিতে হয়, এটাও জানো না? এটা বলেছো তুমি আমাকে। তো ছানার তরকারি তো আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি, আমার বাপের বাড়িতে আমি ছানার তরকারি, পনিরের তরকারি হয়েছে কি হয়নি আমি সত্যি জানি না, আমি কোনোদিন দেখিও নি, আমি কোনোদিন খাইও নি। এই ছানার তরকারি বলো, পনিরের তরকারি বলো, এগুলো কিন্তু সব আমার শ্বশুরবাড়িতে এসেই রান্নাটা শেখা, প্রথম খাওয়া। তো শ্বশুরবাড়িতে এসে যদি ছানা পনির এগুলো রান্না শিখে থাকি, তাহলে আমি শ্বশুরবাড়িতে যে প্রসেসে দেখেছি আমি সেই প্রসেসেই করেছি। আমার শ্বশুরবাড়িতে সবাইকে দেখি ছানা পনির এগুলো সবাই কালো জিরে দিয়ে রান্না করছে, তো আমিও সেটা দেখে সেটাই শিখেছি, কালো জিরে দিয়ে রান্না। আমি তো এটা না, এমন না যে কোথায় শিখলাম, কিভাবে শিখলাম, বাপের বাড়ি থেকে কি শিখেছি, হ্যানা ত্যানা, এসব কিছু নয় বিষয়টা,
বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়িতে এসে ছানা পনির এগুলো খাওয়া শিখেছি, এবং তার সাথে খাওয়া যখন শিখেছি রান্নাটাও শিখেছি। এরা সবাই কালো জিরে দিয়েই করে, তাই আমি কালো জিরে দিয়েই করি, ঠিক আছে। তো রুনাদির ভিডিও থেকে আমার আর কিছু বলার নেই, বাদবাকি সমস্ত কথা উনি ভীষণ যুক্তি সম্পূর্ণ ভিডিও করেন, আর ভীষণ স্পষ্টবাদী একজন মহিলা, আমার খুব ভালো লাগে ওনার ভিডিও। যাই হোক, কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু কথা বলে, সেগুলো আমার ভালো লাগে না, তো সেই ভালো না লাগার কথাগুলোই আমি মাঝে মাঝে এসে বলে যাব। তার মানে এই নয় যে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি বা কিছু। অর্পিতা দি আর হচ্ছে কি বলে, অর্পিতা দি আর হচ্ছে দীপ্তি আন্টি, তারপরে রুনাদি, এরা সবাই বলছে ভিডিওতে, দেখলাম যে আমি কন্ট্রোভার্সি করছি, খুব ভালো হয়েছে হ্যানা তেনা, আমার আরেকটা চ্যানেল খুললে ভালো হয়, ব্লগিং চ্যানেলে না দিয়ে। কেউ বলছে MS ক্রিয়েটারে দিতে, কেউ বলছে MS হার্টবিটে দিতে। MS হার্টবিটের মনিটাইজেশন অফ হয়ে গেছে বছরের পর বছর ভিডিও না দিয়ে, তাই ওই চ্যানেলে ভিডিও দেওয়ার কথা প্রশ্নই ওঠে না। আলটিমেটলি আমরা সবাই এখানে মানে টাকা পাচ্ছি বলেই ভিডিও করছি, কি তোমরা কি আমরা সবাই ব্লগাররা বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো। এই যদি কালকে এখন ইউটিউব বলে দেয় যে আগামীকাল থেকে আর কেউ কোনো পেমেন্ট পাবে না, কেউ ভিডিও দেবে না, না ওই ঘোড়া ভিডিও দেবে, না তোমরা ভিডিও দেবে, না আমি ভিডিও দেবো, কেউ ভিডিও দেবে না। তো এটাই হলো বিষয়। তো আমি এখানে কোনো কন্ট্রোভার্সি করতে আসিও নি। আর আমার কিছুদিন ধরেই দেখছি যে সমস্ত ক্রিয়েটাররা আমাকে নিয়েই ভিডিও করছে, আগাগোড়াই করে আমাকে নিয়ে ভিডিও, কিন্তু আমার কখনো এরকমটা মনে হয়নি। যখন কেউ আমাকে নিয়ে ভিডিও করতো না এতদিন ধরে, আমার কি মনে হতো, আমার হয় মনে হতো যাই গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসি, যে এই জায়গাটা তুমি এই বলছো, একটা কমেন্ট করে দিয়ে আসি। বা কখনো মনে হতো ফোন নাম্বার জোগাড় করে কথা বলি ফোনে, যে কেন এরকম বলছে, বা এটা এই হবে ওটা ওই হবে, ফোনে বলি। বা হয়তো মনে হতো যে যার নাম্বার যদি থাকতো তখন মনে হতো তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি বা রিপ্লাই দিই, এরকম টাইপের নানান কথা মনে হতো। যে মানে কিছু একটা শুনলাম, এটা নিয়ে এটা বললে ভালো হতো, আমার উত্তর দিতে ইচ্ছে করতো। তো কি করব আমি পরে ভেবে দেখলাম যে দরকার নেই, কারোর ভিডিওতে গিয়েও কমেন্ট করার দরকার নেই। আর কারোর সাথে পার্সোনাল যোগাযোগ সেটা তো নইব সব থেকে ভালো হয় নিজেই ভিডিও করে নিজেই এসে বলে যাই তোমাদেরকে, যে হ্যাঁ তোমাদের এই কথাগুলো আমার ভালো লেগেছে, আর তোমাদের আমাকে নিয়ে বলা এই জায়গাগুলো, এই কথাগুলো আমার ঠিক মনে হয়নি, বা এই প্রবলেম হয়েছে, এই ভুল মনে হয়েছে, সেটা মুখোমুখি সামনাসামনি এসে বলে যাই। তো সে কারণে আমার এই তোমাদের সাথে এসে এই ভিডিওগুলো করা। তার মানে এই নয় যে আমি এখন প্রতিদিন আসবো, যে আজকে ভিডিও করছি কালকে নাও পেতে পারো, কারণ আমি রোজকার দেখবো আর তোমাদেরকে বলতে আসবো, এরকমটা নয়। হয়তো সপ্তাহেও আসতে পারে ভিডিও, প্রতিদিন আসবে না আমার, কারণ আমার সব কিছু সামলে কন্ট্রোভার্সি করতেই চাই না। বলছে সবাই, অর্পিতা দি, গীতা আন্টি, এরা সবাই না, গীতা আন্টি বলছি, ধুর, দীপ্তি আন্টি, অর্পিতা দি, এরা সবাই বলছে। তারপরে রুনাদি বলছে যে পেটে লাথি মারতে এসছো, ভাতে মারতে এসছো, যে না আমি তোমাদের কাউকে ভাতে মারতে আসিনি, তোমরা নিশ্চিন্তে ভিডিও করো, শান্তিতে ভিডিও করো। আমি শুধুমাত্র আমাকে নিয়ে যখন তোমরা কোনো কথা বলবে, সেই কথায় যদি আমার মনে হয় এই জায়গাটা ঠিক নয়, এই জায়গাটা ভুল, আমি সেটা সরাসরি এসে বলে যাব। এই যে দেখোই না, অর্পিতাদির সমস্ত ভিডিও ঠিক আছে, সব ঠিক আছে। একটা কয়েক মাস আগে একটা ভিডিওতে একটা জায়গায় একটা কথা ভুল বলেছিল, সেটা আমি সহ্য করতে পারিনি। এবার তখন আমার কি উচিত ছিল, এরকম একটা ভিডিও করে বলে যাওয়া উচিত ছিল যে অর্পিতা দি তুমি ভিডিওতে এটা কেন বললে, আমার ভালো লাগেনি, তুমি এটা ভুল বলেছো, হেনা তেনা করে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি সেটা না করে আমি গ্রুপের মধ্যে একটা বাজে কথা লিখে দিয়েছিলাম ওনার নামে। তো সেটা আমার ভুল ডিসিশন ছিল। যাই হোক, আমি পরে ওনার কাছে ক্ষমা চেয়েছি, এটা আমার করা উচিত হয়নি। আমার অন ক্যামেরায় এসে বলে যাওয়া উচিত ছিল অর্পিতা দিকে যে তুমি এটা ভুল বলেছো, কিন্তু আমি সেটা করিনি, তখন আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম ওই সময়। যাই হোক, অনেক কিছুই তো হয়েছে, অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছুই ঘটবে। এখন কথা হচ্ছে, অর্পিতাদির ভিডিও লাস্টে শুনলাম একটা জায়গায় বলছে যে ওই গাধাকে দেখে মনে হয় না যে গাধা ঘোড়াকে ভালোবাসে, এরকম টাইপের কিছু একটা বলছিল। তো এখানে অর্পিতাদিকে আমি কিছু কথা বলি। দেখো, গাধার সাথে না আমার সেরকম একটা কথা হয়নি, খুব কম, 2-1বার কথা হয়েছে। ওই যখন আমার বিবাহবার্ষিকীতে ঘোড়া এসেছিল আমাদের বাড়িতে, এবার তখন গাধার সাথে আমার 2-1টা কথা হয়েছিল, এবার আর হচ্ছে যখন গাধার বিবাহবার্ষিকীতে, মানে আমার বিবাহবার্ষিকীতে যখন ঘোড়া এসেছিল তখন গাধার সাথে কয়েকবার কথা বলেছি, আর যখন ঘোড়ার বিবাহবার্ষিকীতে তখন আবার ঘোড়ার বাড়িতে গেছিলাম, তখন গাধার সাথে কয়েকটা কথা বলেছি। এর থেকে বেশি আমার সাথে গাধার খুব একটা কথা হয়নি। এবার ঘোড়ার কানে তো সবসময় হেডফোন গোজা থাকতো, তখন ঘোড়া গাধারকে লাইনে রেখে আমার সাথে সামনাসামনি বসে বসে গল্প করতো, গাধা ওদিকে লাইনে থাকতো গাধার মতো। এবার ঘোড়ার কাছে গাধার যা প্রশংসা শুনেছি,
তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল যে গাধা ছেলেটা কিন্তু সত্যিই ভালোবাসে ঘোড়াকে, সত্যিই খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে। হাজার হোক জীবনের প্রথম ভালোবাসা, এত বছর ধরে রয়েছে, একদিন দুদিন নয়, 4-5 বছর হয়ে গেল, সত্যিই ভালোবাসে। তো ঠিক আছে, ঘোড়া তার জীবনে সুখী নয়, গাধাকে নিয়ে সুখী, তো ভালোবাসে, সব ঠিক আছে, এরকমটাই ভেবেছিলাম। এবার ভাবো আমার বিবাহবার্ষিকীর দিন তাহলে কত কিছু হয়েছে। আমার বিবাহবার্ষিকীর দিন গাধা তো সবসময় ফোনে ছিল, গাধার সাথে আমার ফোনে কথা হয়েছে সেদিনকে, প্রথম গাধার সাথে আমি সামনাসামনি মানে ভিডিও কলে সামনাসামনি কথা বলেছি। এবার সেদিনকে কথা হয়েছে, আবার সেই দিনকে আমার ননদের নিন্দা করেছি, আমার কাকি শাশুড়ির নিন্দা করেছি, আবার কি সোমনাথের নিন্দা করেছি, আমার পুরনো কথা তুলে নিয়েও ওর সাথে আলোচনা করেছি, আবার এখন শুনছি নাকি ওই দিনকে মল্লিকার নিন্দাও করেছি। ওই দিনকে আমি কত নিন্দা করেছি, মানে এত টাইম পেলাম কখন, সেটাই বুঝতে পারছি না। তুমি এত এত মানুষের নিন্দা করেছি, আবার গাধার সাথে ভিডিও কলে কথাও বলেছি, কত কিছু করেছি ওই দিনকে, ওইটুকু সময়ের মধ্যে ভাবো। যাই হোক, সেটা পরে আসছি। তো এবারে কয়েকবার কথা বলেছি, তাতে আমি ঘোড়ার কাছে যতটুকু শুনেছি গাধাকে, আমি ভেবেছিলাম ছেলেটা ভালোবাসে। এবার রিসেন্ট কিছু চ্যাটের স্ক্রিনশট আমার কাছে এসছে, গাধা করেছে একটা মেয়েকে, সেই কিছু স্ক্রিনশট আমার কাছে এসেছে। এবার সেই স্ক্রিনশটে কী লেখা ছিল, মানে সেই চ্যাটে কী লেখা ছিল, কিভাবে লেখা ছিল, কিভাবে আমার কাছে এসছে, কবে কথা হয়েছে, কি কথা হয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে কোনো দিনও বলবো না। কারণ যে আমাকে এইগুলো দেখিয়েছে সে কিন্তু আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তারপরে আমাকে এগুলো দেখিয়েছে, তাই আমি কোনো দিনও এই ডিটেলসে যাব না। শুধু এইটুকু তোমাদেরকে বলতে পারি, বিশেষ করে অর্পিতাদি বললে তো কথাটা, তোমাকে শুধু এইটুকু বলতে পারি, গাধাকে আমি ভেবেছিলাম ছেলেটা লয়াল, ভালোবাসে ঘোড়াকে, কিন্তু নয়। গাধা কিন্তু এরকম আরও প্রচুর মেয়ে চড়িয়ে খায়, যেটা ও সামনে দেখায়, ঘোড়ার সামনে যে সতী সেজে থাকে, দেখো আমি শুধু তোমারই, বিষয়টা কিন্তু সেটা না। গাধা আরও প্রেম করে মেয়েদের সাথে অনেক। কারণ গাধার আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কারণ আমি প্রচণ্ডভাবে এটা বিশ্বাস করতাম গাধা সত্যি ভালোবাসে। তো আমি নিজের চোখে যেহেতু দেখে নিয়েছি গাধার চ্যাটগুলো অন্য মেয়ের সাথে রিসেন্ট, তো সেই চ্যাটগুলোতে যা যা পড়েছি, তারপরে তো আর গাধাকে বিশ্বাস করা যায় না। তো তুমি ঠিকই বলেছো, গাধা ঘোড়াকে ভালোবাসে না। যাই হোক, এই হলো বিষয়। আর হচ্ছে আরেকটা কথা কি যেন বলবো, হ্যাঁ, দেবশ্রী আন্টির ভিডিওতে বলছে যে চাকদায় কোনো ভদ্রবাড়ির বউ যায় না এই মাংস খেতে, যদিও অনেকদিন দেখিনি, হেনা তেনা এরকম বলছিল। সোনালি দিকে বলেছিল বারণ করতে, হ্যাঁ সোনালি দি আমাকে প্রচুর বারণ করতো যে চাকদায় যাস না, ওইসব খাস না। আমি ওরা বলতাম যে তুইও চল, তোরে খাওয়া শিখিয়ে দিচ্ছি। যাই হোক, দেখো পর্ক আমি ছোটোবেলা থেকেই খাই, আমি যখন খুব ছোট তখন থেকেই পর্ক খাই। আর পর্কটা হচ্ছে আমার যে জেঠু জেঠি এরা যখন বেঁচে ছিলেন তখন ওনাদের হাতের রান্না খেয়েই ছোটোবেলায় আমি প্রচুর খেয়েছি ওনাদের হাতের রান্না, তো অনেক খেয়েছি। তারপরে তো আমার বাপের বাড়িতে হতোই রান্না, আমার বাবা করতো, তো আমরা আগাগোড়াই পর্ক খেয়েছি। পর্কটা আমরা সবাই ভালোবাসি, এটা একটা ন্যাচারাল, সবাই খায়, অনেকেই খায়, সবই অ্যাভেলেবেল। মানে স্বীকার করলেই খারাপ, অস্বীকার করে পিছনে খেলেই সে ভালো, এই হচ্ছে বিষয়। তো আমি তো স্বীকার করেই খাচ্ছি, হ্যাঁ আমি পর্ক খাই। এবার সোমনাথের বক্তব্য হচ্ছে এই বাড়িতে ঢোকানো যাবে না। এবার এই বাড়িতে ঢোকানো যাবে না, ভালো কথা, সে খেয়ে তুমি পেটের মধ্যে করে বাড়িতে নিয়ে আসো, তাতে সোমনাথের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে রান্না করে খাওয়া যাবে না, এটাই হচ্ছে সোমনাথের বক্তব্য। তো এবার আমার হাতে কোনো অপশান নেই। আগে আমাদের রানাঘাটের মিশন গেটে একটা জায়গায় একটা দোকান আছে, মিশন গেটের ওইখানে আগে পাওয়া যেত, পর্ক বিক্রি হতো, সেখান থেকে আমার বাবা কিনে নিয়ে আসতো, বা চার্চের যে আশেপাশে, রানাঘাট চার্চের আশেপাশেও আগে বিক্রি হতো, সেখান থেকে আগে কিনে নিয়ে আসতো, দিয়ে আমার বাপের বাড়িতে রান্নাবান্না হতো, সবাই মিলে খাওয়া দাওয়া হতো। কিন্তু বহু বছর হয়ে গেছে, ওই মিশন গেটের আশেপাশে সমস্ত দোকান কিন্তু তুলে দিয়েছে, সেখানে কোনো দোকান নেই। তো কাঁচা পর্কটা মানে কাঁচা মাংসটা বিক্রি হয় সেরকম কোনো চেনা জানা শোনা আমার কিন্তু নেই। যদি আজকে কোনো চেনাশোনা দোকান আমি পেতাম যে এখানে পর্ক বিক্রি হয়, তাহলে আমি হয়তো কোনো দিন আর চাকদায় গিয়ে ওভাবে স্টেশনে বসে খেতাম না, কোনো দিন খেতাম না। কারণ আমার বাপের বাড়িতে রান্না করতাম, কিনে বাপের বাড়ি চলে যেতাম, রান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, এই বাড়ি চলে আসতাম, দরকার হয় পটি করে বেরি করে দিয়ে চলে আসতাম। এখন তো তাও পেটে করে নিয়ে ঢুকতে হয় বাড়িতে, কিন্তু তখন তাও ঢুকতে হতো না। তো যেহেতু কোথাও কোনো কাঁচা মাংসটা কোথায় বিক্রি হয় আমার জানা নেই, সে কারণেই বাধ্য হয়ে ওই কি বলে সোমনাথ আমাকে চাকদাতে নিয়ে যায়। আর হয়তো সোমনাথের কোথাও একটা মাইন্ডেও লেগেছে বিষয়টা, কারণ আমার বাবা যখন বেঁচে ছিল, সুস্থ ছিল, বেঁচেও ছিল এবং সুস্থও ছিল,
তখন আমার বাবা, মানে সুস্থ বলতে কি, ওই যখন অসুস্থ হয়েছিল, আমার চ্যানেল খোলার পর পর যখন দেখবে বাবা আমার এই বাড়িতে থাকতো, বাবার দেখাশোনা করতাম, অসুস্থ হয়েছিল ওই সময়টার কথা বলছি। তো তখন বাবা সোমনাথকে বলেছিল যে আমার যদি কোনো দিন কিছু হয়ে যায়, আমার মেয়েটা তো আর ওই পর্কের মাংস খেতে পারবে না, তোমাদের বাড়িতে তো ওসব অ্যালাউ নেই, তো আমার মেয়েটা কোনো দিন খেতে পারবে না, ওকে একটু মাঝে মাঝে ব্যবস্থা করে দিও, একটুখানি আমার ওই বাপের মানে ওই মন্দিরা ভবনে নিয়ে গিয়ে একটুখানি মেয়েটাকে করে এনো, খাইয়ে এনো, ও তো খুব ভালোবাসে ছোটো থেকে, এরকম বলতো। তো হয়তো সোমনাথের ওই কথাটা হতেও পারে, হয়তো খুব মনে লেগেছে। তো বাবা তারপরে হয়তো মারা যাওয়ার পর থেকে হয়তো জানি না কি কেন জানি না, মাঝে মাঝে সোমনাথ বলে যে তোমার ইচ্ছে করলে আমাকে বলো, খেতে ইচ্ছে করলে আমাকে বলো, আমি একটা খোঁজ পেয়েছি এরকম চাকদার স্টেশনে বিক্রি হয়, তোমাকে গিয়ে খাইয়ে আনবো। তো তারপর থেকে ওখানে গিয়ে খেয়ে আসি, ঠিক আছে। তো প্রচুর মানুষ বাড়িতে কিন্তু এটা খায়। ওই যে বললাম, যারা স্বীকার করে তারা অভদ্র বাড়ির বউ, যারা স্বীকার করে না তারাই ভদ্র বাড়ির বউ, কিন্তু খায় সবাই, অনেকেই খায়, 80% খায়। এই হলো বিষয়। আর হচ্ছে যদি কখনো ওই যে বললাম রানাঘাটে কোথায় বিক্রি হয় সেই অ্যাড্রেসটা যদি আমি পেয়ে যাই, তাহলে আর হয়তো কোনোদিনও আমাকে চাকদায় গিয়ে খেতে দেখবে না, তখন আমি কিনে নিয়ে সোজা বাপের বাড়িতে ঢুকবো, ওখানেই খেয়ে নেবো। আচ্ছা, আর হচ্ছে দেবশ্রী আন্টি বলেছে যে ছবি কি দিতে পারি, আমাকে জিজ্ঞাসা করেছে স্ট্রাইক দেবে না তো, ছবি কি দিতে পারি? না, স্ট্রাইক দেবো না, ছবি দিতে পারো, অবশ্যই দিতে পারো। আমার ব্লগিং থেকে কোনো ভিডিও, আমার ব্লগ দেখে কোনো কিছু বলার থাকলে, আমার মানে এই যে আমি তোমার সাথে এখন কথা বলছি, আমার কথা শুনে আমার ভিডিও দেখে কিছু বলার থাকলে সেখানে অবশ্যই আমার থাম্বনেল তোমরা চিপকাতে পারো। সেক্ষেত্রে আমি কাউকে কোনো স্ট্রাইক দেবো না। আমি স্ট্রাইক ওই সময়টাতে সেই মানুষগুলোকেই দিয়েছিলাম, সেই ভিডিওতেই দিয়েছিলাম যে ভিডিওর থাম্বনেলে আমার মুখটা লাগানো হয়েছিল, আর ভিডিওর ভেতরে সেই ব্যক্তিকে নিয়ে কোনো কথা হয়েছিল, আর ভিডিওর থাম্বনেলে আমার মুখটা চিপকানো হয়েছিল, সেই সমস্ত ভিডিওতে সেই সমস্ত থাম্বনেলগুলোতে আমি স্ট্রাইক দিয়েছিলাম। আদার্স ভিডিওর ভেতরে যদি তোমরা আমাকে নিয়েই কথা বলো, তাহলে থাম্বনেলে আমাকে রাখতেই পারো, আমি সেক্ষেত্রে স্ট্রাইক দেবো না, ঠিক আছে। আচ্ছা, এইবার পড়িস না, এইবার ভাইটাল দুটো বিষয় আসি। ভাইটাল দুটো বিষয় আসি, যেটা নিয়ে আমার দর্শক বন্ধু থেকে শুরু করে অর্পিতাদির মুখেও শুনলাম, আরও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের মুখেও শুনলাম, সবার মুখে একটা কথা, সেটা হচ্ছে যে তুমি যখন মানে দুরকম কথা হচ্ছে। একরকম হচ্ছে তুমি যখন জানতেই যে ঘোড়া তোমার সাথে 3 বছর আগে এরকম করেছে, নোংরামি করেছে, ও একটা মিথ্যেবাদী, ও এই ও সেই, যখন জানতেই, তাহলে কেন ওকে তুমি ফার্দার তোমার লাইফে আবার অ্যালাউ করলে? এই একটা তোলপাড় চলছে। আরেক দল মানুষ বলছে যে ঘোড়ার সাথে তো মিশেছিল এই কারণে, মন্দিরা তো ঘোড়ার সাথে মিশেছিল এই কারণে যাতে ওর সমস্ত তথ্যগুলোকে নিয়ে আসতে পারে, জোগাড় করে রাখতে পারে এবং সেগুলো সময় মতো কাজে লাগাতে পারে এবং ইউটিউবে সেগুলো ছাড়তে পারে, সেই কারণেই তো মন্দিরা ঘোড়ার সাথে মিশেছিল। তো কিছু দল মানুষ এইটা বলেছে। তোমাদের দুজনের ধারণাটাই না কোথাও গিয়ে ভুল, কারণ আসল কথাটা আমি বলছি, যার বিশ্বাস করার সে করবে, যার বিশ্বাস করার না সে করবে না, তাতে আমার কিছুই না। আমি আমার দিক থেকে সত্যি কথাটা আজকে বলে যাই। হ্যাঁ, 3 বছর আগে ঘোড়া আমার সাথে অন্যায় করেছিল। আমার ঘোড়াকে বলা অনেক ব্যক্তিগত কথা, পার্সোনাল কথা, যেটা বলতে বলেছিলাম, যে কথাগুলো সেই কথাগুলো তো বলেছিল, সেগুলো বাদ দাও, কিন্তু আমার নিজের যে কথাগুলো পার্সোনাল কথা, যেগুলো আমি ঘোড়াকে বিশ্বাস করে বলেছিলাম, সেই কথাগুলো ঘোড়া বলে দিয়েছিল তার ভিডিওর মধ্যে, বা আমার প্রচুর রেকর্ডিং ফাঁস করেছে, আমার প্রচুর চ্যাট রিভিল করেছে, তো প্রচুর নোংরামো করেছিল। একটা সময় আমাকে একদম কোণঠাসা করে দিয়েছিল, আমার প্রত্যেকটা রাত কেটেছে শুধু চোখের জলে বালিশ ভিজিয়ে, খুব খারাপ সময় কাটিয়েছি। তো হ্যাঁ, তারপরেও আমি যে ওর সাথে আবার কেন মেলটা করেছি তোমরা সবাই জানো, যে তারপরে আমরা কেস করেছিলাম, আর তারপরে কেস করার পরে কিন্তু সেই কেস তুলে নেওয়া হলো। কেস করেও, ইউটিউবে কেস করে অ্যাকচুয়ালি কিছু হয় না, মুখোমুখি লড়াই করে বেঁচে থাকতে পারলে বেঁচে থাকো, কেস করে কিছু হয় না, এতে আলটিমেটলি দুই পক্ষই নাজেহাল হয়, আর কিছুই হয় না। তো যাই হোক, মিটমাট হয়েছিল বিষয়টা। মিটমাট হওয়ার পরে কিন্তু ও আমাকে যখন জড়িয়ে ধরে সরি বলেছিল যে আমি ভুল করেছি, তোর রেকর্ডিং এরকম ফাঁস করা আমার ঠিক হয়নি, তোর সাথে অন্যায় করেছি, এটা বলে যখন আমাকে সরি বলেছিল, তখন কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস করো, হ্যাঁ, আমি মন থেকেই ওকে ক্ষমাটা করে দিয়েছিলাম। আর কোথাও গিয়ে কোথাও না কোথাও, আমি জানি না কেন, আমার ওর প্রতি সফট কর্নার ছিল, এটা আমি কোনো দিন অস্বীকার করবো না। হ্যাঁ, আমার সফট কর্নার ছিল।
কারণ কারণ বলতে পারবো না। একজনকে ভালোবাসি, এবার যদি কেউ বলে কেন ভালোবাসো, এর কোনো কারণ হয় না, ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসার কোনো কারণ হয় না, ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না। তো ক্ষমা করে দিয়েছিলাম, এবং সফট কর্নার যেহেতু প্রথম থেকেই একটা ছিল, সেইটা আরও তখন চাগাত দিয়ে উঠলো এবং সম্পর্কটা ঠিকঠাক হয়ে গেল, সব কিছু মিলমিশ হয়ে গেল। মিলমিশ হয়ে যাওয়ার পর যখন ওর পার্সোনাল কথাগুলো আমাকে বলছিল, একের পর এক ওর ব্যক্তিগত কথাগুলো যখন ও আমার সাথে শেয়ার করছিল, আমি সেই জিনিসগুলোকে যত্ন করে আমার কাছে রেখে দিচ্ছিলাম। যখনই কোনো পার্সোনাল কথা, আমি কখনো খুঁচিয়ে ওর কাছ থেকে কোনো ব্যক্তিগত কথা জানতে চাইনি, কখনোই জানতে চাইনি। ওর নিজের মনের ইচ্ছায় সে তার পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো মাঝে মাঝে এই কথাই বেরিয়ে আসতো, সেগুলো আমার সাথে শেয়ার করতো। আমি সেগুলো যত্ন করে আমার কাছে রেখে দিতাম, আর এইটা ভেবেই রেখে দিতাম যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি ওকে বিশ্বাস তো করি না। ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস, আর বিশ্বাস সম্পূর্ণ আলাদা জিনিস। আমি ওকে ভালোবাসতাম, এটা সত্যি কথা, ওর প্রতি সফট কর্নার ছিল, ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস বিগ জিরো। বিশ্বাসটা ছিল বিগ জিরো, মানে এক কানা করিয়েও বিশ্বাস করতাম না, আমি চোখ বন্ধ করে অবিশ্বাস করতাম, কিন্তু ভালোবাসতাম। ভালোবাসার বিশ্বাস সম্পূর্ণ আলাদা, আগেই বলছি। তো এবার যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসাও বেশি দিন টেকে না, সে কারণেই হয়তো এখন ভেঙে গেছে। যাই হোক, তো আমি সেগুলো যত্ন করে আমার কাছে রেখে দিতাম, আর মনে মনে এটাই ঠিক করে নিয়েছিলাম যে একটা সময় ছিল যখন ও আমাকে এরকম সব কিছু সামনে নিয়ে এসেছিলো, আমার সাথে নোংরামো করেছিল, আমার কিচ্ছু করার ছিল না তখন, শুধু কান্নাকাটি করার ছাড়া কিছুই করার ছিল না। তো সেইটা ভেবেই আমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম যে যদি কোনোদিনও ফার্দার আর এই জীবনে কোনোদিনও যদি দেখি যে আবার আমার পেছনে ছুরি মারছে, বা আবার কোনো কিছু আমাদের মধ্যে হওয়া কথা, ব্যক্তিগতভাবে হওয়া কথা, পার্সোনাল হওয়া কথা, কোনো কিছু আবার বাইরে আসছে, বা কোনোদিনও ভিতরের কথা বাইরে যাচ্ছে, বা কোনোদিন আবার সেই পুরোনো কাসন্দি যে 3 বছর আগে যে নোংরাগুলো ঘাটাঘাটি করেছিল, সেই নোংরা ভিডিওগুলো আবার রিপিট করছে, বা কোনোদিন কোনো কিছু অসভ্যতামি করছে, তখন এই অস্ত্রগুলো আমি কাজে লাগাবো। ততদিনের জন্য এগুলো আমার কাছে গচ্ছিত থাক। আর যদি দেখি ও কোনোদিনও আর ভিতরের কথা বাইরে আনলো না, ও সত্যি শুধরে গেল, সত্যি ঠিক হয়ে গেল, তাহলে তো প্রশ্নই ওঠে না ওর পার্সোনাল জিনিস আর সামনে নিয়ে আসার, কারণ আমি ক্ষমাটা মন থেকেই করেছিলাম। তো যখন আমাদের মধ্যে বনে ঝামেলা বাঁধলো, বনে ঝামেলাটা না অ্যাকচুয়ালি সেই বাচ্চা টাইপের ঝামেলা, এই তোকে নিমন্ত্রণ করলো, আমাকে করলো না, আমি তোর সাথে কথা বলবো না, এইরকম টাইপের ঝগড়া। কারণ পায়েলদির বাড়িতে পায়েলদি কাকে নিমন্ত্রণ করবে না করবে সেটার দায়িত্ব আমার নয়। এমন তো নয় যে আমার বাড়িতে আমি একে নিমন্ত্রণ করেছি, ওকে নিমন্ত্রণ করিনি, তাই ওর রাগ হয়েছে, সেটা মানা যায়। পায়েলদির বাড়িতে পায়েলদি যদি মনে করে যে আমাদেরকে নিমন্ত্রণ করবে, ওকে করবে না, সেখানেও ভাই আমার দোষ। আর হ্যাঁ, পিছনে আলাদা গ্রুপ ক্রিয়েট, পিছনে আলাদা গ্রুপ তো আগের থেকেই ছিল, নতুন করে আবার কি ক্রিয়েট, আগের থেকেই পিছনে গ্রুপ ছিল। ও আসার পর আলাদা একটা গ্রুপ খোলা হয়েছিল, কিন্তু আমাদের একটা পার্সোনাল গ্রুপ তো আগাগোড়াই ছিল, আগের থেকেই ছিল। যাই হোক, সেখানে এবার ওই যে বললাম ভালোবাসা আছে কিন্তু বিশ্বাস তো নেই। যতদিন সম্পর্ক ছিল ততদিন আমি কোনোদিন কোনো রকম ক্ষতি করিনি, কোনো রকম খারাপ কথা বলিনি, ওর নিন্দা আর 5টা মানুষের কাছে গিয়ে কোনোদিন করিনি। আজকে একটা মানুষ এসে আমাকে বলতে পারবে না যে হ্যাঁ গ্রুপ থাকাকালীন মন্দিরা তুমি ওর নিন্দা করেছো, আমাকে এসে ওর নামে এই কথাটা বলেছো, একটা মানুষ বলতে পারবে না। কারণ গ্রুপ থাকাকালীন আমি ওর নিন্দা কোনোদিন কারোর কাছে গিয়ে করিনি, ওর কোনো ক্ষতিও করিনি, ওর কোনো খারাপও চাইনি, কিছুই করিনি। হ্যাঁ, আলাদা একটা গ্রুপ ছিল, সেখানে আমাদের কিছু পার্সোনাল কথাবার্তা হতো, যেটা আমার মনে হয়েছিল ওর সামনে হওয়ার দরকার নেই, সেই কারণে আমি ওর সামনে বলতাম না। ওই যে বললাম ভালোবাসাটা ছিল কিন্তু বিশ্বাসটা তো ছিল না। তো যাই হোক, এবার সেই গ্রুপের কথাটাও পরে জানতে পেরে যায় যে হ্যাঁ আমার পেছনেও একটা গ্রুপ আছে, আমাকে বাদ দিয়ে পায়েলদির বাড়িতে গেছে। তো এই কারণগুলো মনে হয়েছিল সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য, এনাফ, ঠিক আছে ভালো কথা, ভেঙে দিয়েছে, চলে গেছে। আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে থেকে যাওয়ার জন্য, ঠিক আছে ওর চলে গেছে। এবার গ্রুপে থাকাকালীনও দুদিন পর পর খালি ঝামেলা করতো আর বেরিয়ে যেত। তো যাই হোক, সব কিছু মিটে গেল, ওর মতো আলাদা হয়ে গেল, যে যার মতো ছন্নছাড়া হয়ে গেলাম। মাঝখান থেকে আমি কিন্তু নর্মাল ডেলি ব্লগই দিচ্ছিলাম, ওই যে বলে না ব্লগের মধ্যে মাঝে মাঝে এসে কি বলে টিটকানি মেরে যেতাম যে গ্রুপটা ভেঙে গেছে সেই কারণে, কিন্তু আমি কিন্তু সেটা করতাম না। আজকে প্রচুর মানুষ সাক্ষী আছে, প্রচুর মানুষ জানেও বিষয়টা, যারা সত্যি কথা বলবে তারা জানে যে গ্রুপের ভিতরকার কথা একটু করে বাইরে কে আনছিল,
গ্রুপের ভেতরের কথা একটু একটু করে বাইরে কে আনছিল, আমি কিন্তু আনিনি। ফার্স্ট একদম প্রথম থেকে শুরু করছি, একদম প্রথম আমি কিন্তু ফার্স্ট আনিনি। আজকে দেবশ্রী আন্টির কাছে একটা অডিও গেল, অর্পিতাদির কাছে একটা অডিও গেল, বাদ দাও সেসব অডিও। আমার অনেক পার্সোনাল কথা, টুকিটাকি গ্রুপের মধ্যে হওয়া, এই কথা ওই কথা সেই কথা, টুকটাক ফুক ফাক করে দেখি বলতেই আছে বলতেই আছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, কতদিন দেখব? তখন আমিও শুরু করলাম ভিতরকার কথা বাইরে নিয়ে আসা। এবার আমার যেটা যেটা মনে হয়েছে সেটা সেটা নিয়ে এসেছি। আমার যদি মনে হয় যে হ্যাঁ এবার ওই সময়কার ওর পার্সোনাল কথাগুলো বাইরে নিয়ে আসা দরকার, নিয়ে এসেছি। কিন্তু ভিতরকার কথা বাইরে নিয়ে আসাটা তো আমি আগে শুরু করিনি না, ওদিক থেকে আগে শুরু হয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম অর্পিতাদি তোমাকে যে কেন সেকেন্ড টাইম আবার ওকে বিশ্বাস করে ঘরে ঢুকালাম, বা যারা যারা বলছো শুরুর দিন থেকেই আমার মনে এটা ছিল যে ওকে আমি একদিন ফাঁসাবো। না, শুরুর দিন থেকে কখনোই ছিল না। আমার মনে এটাই ছিল যে ও যদি কোনোদিনও গ্রুপের ভেতরের কথা বাইরে নিয়ে আসে বা আবার যদি নোংরামো শুরু করে, তখন আমি আর চুপ থাকবো না। কারণ এখন আমার হাতে অস্ত্র আছে। 3 বছর আগে সেই নিরুপায় মন্দিরা মেয়েটা এখন আর নেই, এখন আমার হাতে যথেষ্ট অস্ত্র আছে। ও একটা বললে আমি 2টো বলতে পারবো, ও 2টো বললে আমি 4টে বলতে পারবো। চুপ করে দরজা জানলা বন্ধ করে কাকে দেখে বালিশ ভিজানোর দিন এখন আর নেই। যাই হোক, তো এই বিষয়টা ক্লিয়ার করলাম। এইবার আসে মল্লিকার নিন্দা। ভাবো, আমি যখনই যার সাথে কথা বলি তখনই তার নিন্দা ওর কাছে করি। মানে আমার যখন দেখে ভিডিওর মধ্যে যে আমি আমার ননদের সাথে, ননদ একটু 2-1বার আমার ঘরে আসছে, তখনই ও ভিডিও করে বলতে বসে যায়, তুই ননদের নামে নিন্দা করেছিস, তুই তোর ননদের নামে এই বলেছিস, তোর ননদের নামে ওই বলেছিস। তারপরে যখন দেখে যে ছোটো মা আমার ঘরে টরে আসছে, তুই ছোটো মার নামে এই বলেছিস, তুই ছোটো মার নামে এই নিন্দা করেছিস। যখন দেখে মা আমার বাড়িতে আসা যাওয়া করছে, তোর মা জানিস তোকে পছন্দ করে না, তোর মা তোর নামে এই বলেছে, তোর মা তোর নামে সেই বলেছে। আর তারপরে যখন দেখে যে আমার জায়ের সাথে আমার মিল, তুই তোর জায়ের নামে এই বলেছিস, তোর জায়ের নামে ওই বলেছিস। এখন পাইছে মল্লিকাকে। যেই দেখেছে যে আমি কালকের ভিডিওর মধ্যে বলেছি মল্লিকার বাড়িতে যেতে হবে, মল্লিকার এই নাইটিগুলো সেলাই করতে দেবো, আমার মুখে মল্লিকার নামটা শুনেছে। ও মাঝখানে পাপড়িও তো ছিল, যেই আমি পাপড়ির সাথে আমার কথাটা তো হয়েছে, আমার ভিডিওতে মানে পাপড়ির আকাশের নামটাম শুনেছে, এই তুই পাপড়ির নামে এই বলেছিস, আকাশের নামে ওই বলেছিস। মানে সবার নামে বলেছি, মানে সব বিবাহবার্ষিকীর দিন। আমি ভাবছি বিবাহবার্ষিকীর দিন কতটা সময় পেয়েছি আমরা, কতটা সময়। আমি ওই দিনকে আমার শ্বশুর শাশুড়ির নিন্দা করিনি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির বাদ গেলে আমি খেলবো না। আমি ওই দিনকে কাকি শাশুড়ির নিন্দা করেছি, আমি ওই দিনকে ননদের নিন্দা করেছি, ওই দিনকে আকাশ পাপড়ির নিন্দা করেছি, ওই দিনকে আর কে বল না, ওই দিনকে মল্লিকার নিন্দা করেছি, আমি ওই দিনকে সববার নিন্দা করেছি। ওই দিনকে আমি গাধার সাথে ভিডিও কলে কতক্ষণ আড্ডাও দিয়েছি। আমি ওই দিনকে কত কিছু করেছি। আবার আমার পুরোনো কথাগুলো তোর সাথে শেয়ার করেছি। আবার আমি সোমনাথের নিন্দাও করেছি। ও মাই গড, এত মানুষের নিন্দা একসাথে তোর কাছে করেছি, তুই একটারও রেকর্ডিং শোনাতে পারছিস না পারছিস চ্যাট লিভিল করতে, না পারছিস রেকর্ডিং শোনাতে। তাহলে করছিসটা কি তুই? এই না তুই বলিস আমার সবসময় রেকর্ডার অন থাকে, আমি কোনো কিছু রেকর্ডিং করি না এক্সট্রা করে, আমার তো সবসময় অটো রেকর্ডার অন থাকে ফোনে। তা কই সেই অটো রেকর্ডার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করে থাকলেও তো তার চ্যাট থাকবে, স্ক্রিনশট থাকবে, কিছু থাকবে। ফোনের অটো রেকর্ডার অন থাকলে কল রেকর্ডিং থাকবে। কোনো রেকর্ডিং শোনাতে পারছে না, কোনো চ্যাট দেখাতে পারছে না। তুই এর নামে নিন্দা করেছিস, তুই ওর নামে নিন্দা করেছিস, তাই এদিকে তার কোনো প্রমাণই নেই। বের কর কি নিন্দা করেছি। মুখে বললে হবে না, মুখে বললে হবে না। আমি মুখে বলি কিছু, আমি শুধু মুখে বাজাই ঘন্টা। আমি দেখ সোমনাথের ফোন থেকে কত কিছু বেরিয়েছে, আমিও টুকটাক করে বের করছি, দরকার হলে করে দেবো যখন তখন। আরও সবাই করেছে, দেখ সঞ্জয় দা করেছে। বাট খালি মুখে এই করেছে, ওই করেছে, সেই করেছে। হ্যাঁ, কি বলছিলাম, মল্লিকা। আমি ওই দিনকে মল্লিকার নিন্দাও করেছি, মল্লিকাই বাকি ছিল। যেই দেখেছে কালকের ব্লগে মল্লিকার কথা বলেছি, ওর বাড়িতে নারী সাথে যাবো, এই তো পাইছি, মল্লিকার সাথে মিশবি, মল্লিকার বাড়ি যাবি, মল্লিকা তোর বাড়ি আসবে, মল্লিকার এইবার মল্লিকার নিন্দাও করেছিস। তো বলে দিল মল্লিকার নিন্দাও করেছি। আবার হ্যাঁ, লাস্টে কি বলছে যে দেখবে, এই যে বললাম, বলে দিলাম, এইবার যাবে কাপড় তুলে দৌড়াবে মল্লিকার সাথে মিল করার জন্য। হ্যাঁ, এত মানে ছাগল, তুই একটা ছাগল। আমি কালকের ভিডিওতে বললাম না, ব্লগটা শেষ করার সময়, মানে ব্লগে শেষ করার সময় না, কোন পার্টে জানো, কালকে না পরশু দিনকের ব্লগে বললাম না যে বন্ধুরা আজকে তো আর কি বলে
কোন সময়টা বললাম, হ্যাঁ মনে পড়েছে, যখন আমি দোকান থেকে বাড়ি ফিরছিলাম, দেখো গা ভিডিওটা গিয়ে যাও, দোকান থেকে যখন বাড়ি ফিরছিলাম, অন্ধকার গলি ছিল, এরকম করে ভিডিও করছিলাম আর বলছিলাম যে মল্লিকার বাড়িতে আজকে আর যাওয়া হলো না, কারণ খুব ভিড়, এই ধর ভিড় বলছি, দেরি হয়ে গেছে, মল্লিকার বাড়িতে খুব যাওয়া হলো না, তো কি করব, পরশুদিনকে যাবো। তখন সোমনাথ আবার পাশ থেকে বললো মল্লিকাকে ওটা জানিয়ে দিও কিন্তু। আমি এবার বললাম যে হ্যাঁ আমি জানিয়ে দিয়েছি মেসেজ করে, পরশুদিনকে যাবো। তো স্বাভাবিকভাবে পরশুদিনকে যাবো, কারণ গতকাল যাইনি কেন, গতকাল আমি বাড়ি ছিলাম না, পরশুদিন কবে, আজকে, মানে আজকে আমি মল্লিকাদের বাড়ি যাবো, এমনিই যাবো, হ্যাঁ সেটা এমনি আমার ব্লগে আসবে। এবার যেই ব্লগে আসবে আমি মল্লিকার বাড়ি গেছি, তখন এমনি বলতেও চলে আসবে কি বলেছিলাম, এই যে টিনা ময়নাকে বলতে চলে আসবে কি বলেছিলাম, যাবে বলেছিলাম না আমি ভিডিও যেই করবো অমনি চলে যাবে, কাপড় তুলে মল্লিকার বাড়ি দৌড়াবে, দেখেছো আমি বলেছি, ওই জন্য এখন চাপতে গেছে। আরে আমি আগে বলেছি মল্লিকার বাড়ি যাওয়ার কথা, তুই আগে বলিস নি না, তুই শুধু আমাকে একটা কথা বল, শোন শোন এদিকে আয়, আমার কাছে আয়, শোন দেখ, তুই শুধু আমাকে একটা কথা বল, আমি আমার বিবাহবার্ষিকীর দিনকে আর কার কার নিন্দা তোর কাছে করেছি, কার কার করেছে, আর কারোর নাম বল না, আর ইয়ের নিন্দা করিনি, আমার শ্বশুর শাশুড়ি আছে, ওদের কোনো নিন্দা টিন্দা বল না রে, ওদের নিন্দা টিন্দা কিছু করিনি। আর কাকে পাবি বলতো, আর কাকে, আচ্ছা তার মানে আমি আমার মানে ভিডিওর মধ্যে যার সাথে মেশা তোর সাথে দেখাবো, এখন যদি আমি কোনো মানে ইনামিনা টিনা ডিকা যাকেই নিয়ে আসি আমার চ্যানেলে, যে বন্ধুরা দেখো এই হচ্ছে ইনা, এর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, দেখো আমি ইনার বাড়ি যাচ্ছি, ইনা আমার বাড়ি আসছে, এই দেখো টিনা, এই দেখো মিনা, এই দেখো ডিকা, আমি যাকেই নিয়ে আসি আমার ব্লগের মধ্যে, দেখো এর সাথে মিশেছি, এর সাথে কথা বলছি, আমি ওর বাড়ি যাবো, আমার বাড়ি আসবে, অমনি তুই পরের দিনই ভিডিও করতে বসে যাবি, তুই ইনামিনা টিকার প্রশংসা করছিস, ওর নামে তো নিন্দা করেছিলি আমার কাছে, কবে করেছিলি, বিবাহবার্ষিকীর দিন করেছিলি, বিবাহবার্ষিকীর দিন আমি তোর কাছে এত মানুষের নিন্দা করার টাইমটা কখন পাবো বল, কারণ আমি তো বেশিরভাগ টাইমটা গাধার সাথেই গল্প করছিলাম ভিডিও কলে, তুই দেখাচ্ছিলি এই যে এটা গাধা, যাকগে গাধার সাথে সত্যি সেদিনকে কথা বলে আমি বুঝতে পারিনি, গাধার সাথে যে কবার কথা বলেছি বা তোর কাছে গাধার যেটুকু কথা শুনেছি, আমি খুব শিওর ছিলাম যে না গাধা তোকে সত্যিই ভালোবাসে, কিন্তু গাধার যে স্ক্রিনশটগুলো দেখলাম, আজকে তোর সাথে যদি রিলেশন থাকতো তাহলে তোকে দেখাতে পারতাম, কিন্তু প্রশ্ন কথা হচ্ছে তোর সাথে রিলেশন থাকলে স্ক্রিনশটগুলো থোড়েই আমার কাছে আসতো। যাকগে বাদ দে এসব কথা, তো সবার সবটা ক্লিয়ার করলাম, যে যে বিষয়গুলো কথা বলার ছিল আমার কাছে, আমার তোমাদের সাথে সবটাই ক্লিয়ার করলাম, আর আমি সবার নিন্দা করেছি। আচ্ছা এই রিয়াঙ্কা 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 ঘোড়া দিদি রিয়াঙ্কা, আমি রিয়াঙ্কার নিন্দা করিনি, খেলবো না, রিয়াঙ্কার নিন্দা করেছি, একটু খোঁজ না, একটু ব্রেন খাটা, রিয়াঙ্কার বাড়ি যেদিনকে যাবো সেদিনকে বলবি বিবাহবার্ষিকীর দিন রিয়াঙ্কার নামে নিন্দা করেছি, নাকি রিয়াঙ্কা আমার বাড়িতে আসলে সেদিনকে বলবি যে তুই রিয়াঙ্কার নামেও নিন্দা করেছিস বিবাহবার্ষিকীর দিন। আর কেউ বাকি নেই, ও ইয়ে ওই যে আরে নিলয়দা বৌদি, দাদা বৌদি, ওদের নিন্দা টিন্দা কিছু করিনি, আমি সবার নিন্দা করেছি ওই দিনকে, অ্যাকচুয়ালি বিবাহবার্ষিকীর দিনকে লিস্ট খুলে নিয়ে বসেছিলাম, আমার বিবাহবার্ষিকীর দিন, ও তা কখন করেছি, ওই যখন শাড়ি পরাচ্ছিলি তখন মনে হয়, না রান্নাঘরে তো হবে না, রান্নাঘরে তো ভিডিও কলে গাদা ছিল, তারপরে জানলার কাছে আমার যা এসে দাঁড়িয়েছিল, রান্নাঘরে যখন তুই আর আমি ছিলাম, মনে কর রান্নাঘরে যখন তুই আর আমি ছিলাম, ভিডিও কলে যখন গাধা ছিল, এরকম করে ফোনটা, এরকম করে গাধা ছিল, এরকম করে ফোনটা সাইড করছিলি, কারণ জানলার কাছে আমার যা এসে দাঁড়িয়েছিল না, হ্যাঁ মনে আছে, মনে পড়ে গেছে আমার, তাহলে রান্নাঘরে নিশ্চয়ই আমার জায়ের সামনে এদের নিন্দা করবো না, তাহলে কখন করেছিলাম, শাড়ি পরানোর সময়ই হবে না, হ্যাঁ শাড়ি পরাচ্ছিলি যখন, মানে ওই শাড়িটার কুচিটা যখন এরকম করে ঢোকালি আমার শাড়ির, তখন করলাম কার নিন্দা জানিস, আমার ননদ কি করে, ননদ এই করে, তারপরে শাড়ির পিনটা করছিলি, তখন আমি কি করলাম, এই জানিস আমার কাকি শাশুড়ি না এই করে, তারপরে পিনটা এরকম করে দিয়ে এরকম করে শাড়িটা পরিয়ে দিলি, তারপরে মেকআপ টেকআপ যখন করছিলি তখন এই মল্লিকা টল্লিকা এদের নিন্দাগুলো মনে করেছি, কিন্তু রিয়াঙ্কার নামে কি নিন্দা করেছি, রিয়াঙ্কারটাও প্লিজ বল, আর শ্বশুর শাশুড়ি বাদ বাকি সবারটা বল, আমার খুব শুনতে ইচ্ছে করছে, মুখেই তো বলবি, কিছু শোনাবি না, এটা জমছে না তোর সাথে খেলে, ঠিক চল টাটা, আবার আসছি পরে, যদি পারি সময় করে আবার আসবো কোনো সময়, তোমাদের সবার ভিডিও এক জায়গা করে নিয়ে, পয়েন্ট এক জায়গা করে নিয়ে সবাইকে নিয়ে একসাথে বলবো, ঠিক আছে, ওই একজন দুজন করে আমার ঠিক খেলে পোষাচ্ছে না, আমি সবার সাথে একসাথে খেলবো, টাটা।